ডাইজেস্টিভ সিস্টেমের স্ট্রাকচার, প্রাইমারি স্ট্রাকচার গুলো কি ছিল, অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার কি, তারপর যে ফাংশন অফ ডাইজেস্টিভ সিস্টেম, factors of digestion, mechanical factors, secretory factor, chemical, microbiological এবং মেকানিক্যাল ফ্যাক্টরের ভিতরে যে ফ্যাক্টর গুলো ছিল এগুলাই পড়ছিলাম, প্রিহেনশন, ম্যাস্টিকেশন, ডিগ্লুটেশন, রিগার্জিটেশন এবং হচ্ছে রুমিনেশন। দেখা যাচ্ছে এবার ফুলি স্লাইড। অর্থাৎ ডাইজেশনে যে সকল জুস বা সিক্রেটরি ফ্লুইড ডাইজেশনে হেল্প করে তাদের কম্পোজিশন, ফাংশন এবং রেগুলেশন এগুলা নিয়ে পড়বো। দেয়ার আর 5 টাইপস অফ ডাইজেস্টিভ জুস। সেগুলা কি কি? স্যালাইভা, গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াটিক জুস, ইন্টেস্টিনাল জুস এবং বাইল। অর্থাৎ স্যালাইভারি গ্ল্যান্ড মাউথ ক্যাভিটি থেকে শুরু করে ইন্টেস্টাইন পর্যন্ত বিভিন্ন পোর্শনে বা সেকশনে অ্যালিমেন্টারি ট্রাক্টে ওখান থেকে বিভিন্ন ধরনের ফ্লুইড সিক্রেশন হবে, সেগুলোকে এরকম জুস বলা হচ্ছে। যেমন মাউথ ক্যাভিটিতে আছে স্যালাইভারি গ্ল্যান্ড, এখান থেকে স্যালাইভারি গ্ল্যান্ডের সিক্রেশনকে স্যালাইভা বলে। এরপর আছে স্টোমাক থেকে যে সকল ফ্লুইড সিক্রেশন হবে সেটাকে গ্যাস্ট্রিক জুস বলতেছে। প্যানক্রিয়াস থেকে যেটা আসবে সেটাকে প্যানক্রিয়াটিক জুস, ইন্টেস্টাইন থেকে যেটা আসবে সেটাকে ইন্টেস্টিনাল জুস এবং বাইল কোথা থেকে আসে বলো? লিভার থেকে। হ্যাঁ, বাইল আসবে লিভার থেকে। এবং স্যালাইভা তাহলে কাকে বলে? দ্য সিক্রেশন অফ স্যালাইভা ফ্রম দ্য স্যালাইভারি গ্ল্যান্ড নোন অ্যাজ স্যালাইভা। There are 3 salivary glands. They are parotid, submaxillary and sublingual, present in the mouth cavity and all of which are paired. তাহলে স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে 3টা এবং সবগুলাই কি থাকে? জোড়ায় জোড়ায় থাকে। প্যারোটিড, সাবম্যাক্সিলারি এবং সাবলিঙ্গুয়াল। এবং স্যালাইভা ইজ দ্য মিক্সড সিক্রেশন অফ অল দিস গ্ল্যান্ডস। তাহলে 3টা গ্ল্যান্ড থেকে যে সিক্রেশনটা আসে ওইগুলা মিক্স আকারে একসাথে বলা হচ্ছে স্যালাইভা। কম্পোজিশন এন্ড ফাংশন অফ স্যালাইভা। তাহলে স্যালাইভা কি কি নিয়ে গঠিত? So the ionic composition of saliva varies greatly among glands. তাহলে বিভিন্ন গ্ল্যান্ড থেকে প্যারোটিড বা সাবলিঙ্গুয়াল বা ম্যাক্সিলারি এখান থেকে যে সকল সিক্রেশন আসবে সেগুলো কি করে? এগুলো আছে ভ্যারি করে গ্রেটলি, অর্থাৎ সব সিক্রেশন একই হবে না এবং এটা স্পেসিস অনুযায়ীও ভ্যারি করে। The composition of ruminant saliva is isotonic. আইসোটোনিক বলতে কি বোঝায়? আইসোটোনিক বলতে বোঝা যাচ্ছে আয়ন গুলো একদম সবগুলো সমান থাকবে। দুধে এরকম পটাশিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, বাইকার্বনেট আয়ন এগুলা কি থাকবে? দেয়ার will be equal. এই জন্য বলতেছে আইসোটোনিক and it is highly buffered at all times. এবং সবসময় কি থাকবে? বাফার থাকবে, অর্থাৎ পিএইচ আর কি সেম থাকবে। যখন আমরা টক খাচ্ছি সেটা হচ্ছে স্ট্রংলি অ্যাসিড, তখন কি হচ্ছে? যখন টক খাচ্ছি দেখা যাচ্ছে একটু পরে আবার কি হচ্ছে? নিউট্রাল কন্ডিশনে চলে আসতেছে। বা কোনো তিতা খাবার খাচ্ছি বা কোনো মিষ্টি জাতীয় খাবার খাচ্ছি, খাওয়ার পর পরে কিছুক্ষণ পরে দেখা যায় সেটা নর্মাল কন্ডিশনে চলে আসে। এই জন্য বলছি ইট ইজ হাইলি বাফার্ড, অর্থাৎ পিএইচ কখনো কি হয় না? চেঞ্জ হয় না, যাই খাই না কেন। তাহলে এটা কি কি দ্বারা গঠিত? এটা হচ্ছে ওয়াটার আছে, সলিড ম্যাটেরিয়ালস যেমন এপিথেলিয়াল সেলস, লিউকোসাইট, ব্যাকটেরিয়া, তারপর অর্গানিক, ইনঅর্গানিক সাবস্টেন্স থাকে। অর্গানিক সাবস্টেন্সের ভিতরে থাকে এনজাইম যেমন হচ্ছে টায়ালিন অথবা স্যালাইভারি অ্যামাইলেজ। স্যালাইভারি অ্যামাইলেজ এটা অ্যাবসেন্ট থাকে ইন কার্নিভোর এন্ড রুমিনেন্ট। রুমিনেন্টকে কি বলা হয়? কি ধরনের এনিমেল? কার্নিভোর হচ্ছে কি মাংসাশী, আর রুমিনেন্ট হার্বিভোরাস। হার্বিভোর। তাহলে হচ্ছে অ্যামাইলেজ কোথায় পাওয়া যাবে? এখানে বলছে যে স্যালাইভারি অ্যামাইলেজ দিস এনজাইম ইজ অ্যাবসেন্ট ইন কার্নিভোরস এন্ড রুমিনেন্টস। তাহলে যদি হার্বিভোর এবং কার্নিভোর দুটাতে অ্যাবসেন্ট থাকে তাহলে অ্যামাইলেজ কোথায় পাবে? কোন অ্যানিমেল যাবে? হিউম্যান বিইং কে কোন অ্যানিমেল বলা হয়? অমনিভোরাস। অমনিভোর।
তাহলে হচ্ছে অমনিপুরে পাওয়া যাবে অ্যামাইলেজ। ইনঅর্গানিক সাবস্টেন্স এর ভিতরে কি আছে? বিভিন্ন সল্ট আছে, যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, বাইকার্বনেট, অ্যালকালাইন ফসফেট এন্ড ক্যালসিয়াম কার্বনেট। এছাড়া আরেকটা আছে মিউসিন পাওয়া যায় স্যালাইভা। এখন আছে স্যালাইভার কাজ কি? স্যালাইভা বিভিন্ন ধরনের কাজ করে, যেমন প্রথমত সে ডাইজেশনে হেল্প করে। ইট কন্টেইনস ডাইজেস্টিভ এনজাইম, যেমন আছে টায়ালিন, which initiate the digestion of carbohydrate, especially starch. About 40% of the starch in hydrolyzed by tyalin. Hydrolysis কাকে বলে? Hydrolysis. Hydro means water and lysis. কি lysis করবে? অর্থাৎ দেয়া কোনো পানি পানি কতগুলা বন্ডকে ভাঙবে। অনেক কেমিক্যাল রিঅ্যাকশনে কি হয়, বন্ড ভাঙে না, যে একক বন্ধন বা দ্বিবন্ধন কতগুলা বন্ধনকে ভাঙতে পারে, সেটা হচ্ছে হাইড্রোলাইসিস। এটা হচ্ছে ডিগ্লুটিশন। এটা হচ্ছে একটা সায়েন্টিফিক টার্ম দ্যাট মিনস সলোইং, হেল্প ইন ডিগ্লুটিশন বাই ময়েশ্চারিং দ্য ফুড পার্টিকেলস, অর্থাৎ খাবার গিলতে সাহায্য করবে। এটা হচ্ছে লুব্রিকেশন। দ্য মিউকাস ইন স্যালাইভা ইজ এন এক্সেলেন্ট লুব্রিকেন্ট হুইচ প্রিভেন্ট দ্য মিউকাস মেমব্রেন ফ্রম ড্রাইং এন্ড ক্র্যাকিং, অর্থাৎ মিউকাস মেমব্রেনকে কি করবে, সবসময় একদম লুব্রিকেট রাখবে যাতে ও শুকায় না যায়। There was a cleaning agent. The flow of saliva clean the mouth. It is important for the well-being of the oral tissue, especially the teeth. The cleaning agent হিসেবে কাজ করে দাঁতের। Thirst sensation. The salivation plays a role in the general agreement of thirst, and drying the mucous membrane give rise to the sensation of thirst. Saliva সবসময় কি করে, মিউকাস মেমব্রেনকে লুব্রিকেট করে রাখে বা হাইড্রেট করে রাখে। কিন্তু যখন আমাদের থার্স্ট সেন্সেশন আসে তখন কি হয়, যে মিউকাস মেমব্রেন গুলো ও শুকায় ফেলে। এখান থেকে আমরা বুঝি যে আমাদের তৃষ্ণা লাগছে, পানি খাইতে হবে। এবার হচ্ছে প্রোটেকশন। ইট হ্যাজ এ ব্যাকটেরিসিডাল ইফেক্ট এন্ড বাফারিং ক্যাপাসিটি। ব্যাকটেরিসিডাল বলতে কি বোঝায়? ব্যাকটেরিয়া ধ্বংস করে ফেলা এমন কিছু। ব্যাকটেরিয়া দুইটা কন্ডিশন হয়, একটা হচ্ছে ব্যাকটেরিওস্টেটিক, একটা হচ্ছে ব্যাকটেরিওসিডাল। দুইটা ইফেক্ট। ব্যাকটেরিওস্টেটিক বলতে বোঝায় এখানে ব্যাকটেরিয়াকে কি করবে, ফেলবে, প্যারালাইজড করে ফেলবে, অর্থাৎ ওকে ফুলি কিলিং করবে না, অর্থাৎ ওকে প্যারালাইজড করে দেবে, বংশবৃদ্ধি হয়ে যায়। আর ব্যাকটেরিওসিডাল বলতে বোঝায় এখানে আসসালামু আলাইকুম ভাই। ব্যাকটেরিয়াকে একদম ফুলি কিল করবে। ওয়ালাইকুম আসসালাম। ভাই কে? একজন হচ্ছে ওয়েটিং রুমে আছে। ওয়েটিং? আমি তো ওয়েটিং রুমে কাউকে রাখি নাই। ওয়েটিং এ থাকলে তো এখানে শো করবে আমার স্ক্রিনে। শুরু থেকেই ঢুকতে পারছেন। হুম? যখন শুরু ওয়েটিং থেকেই ঢুকতে দেখাবে পারতেছি তখন না তো ভাই। এখানে শো করবে। আচ্ছা দেখ, এখানে তো কাউকে দেখায়নি। ওকে বলো যে মিটিং আইডি এবং পাসওয়ার্ড এটা দিয়ে ট্রাই করো, যদি লিংকে না আসতে পারে। যখন কেউ ওয়েটিং এ থাকে মূলত এই যে স্ক্রিনে ভেসে ওঠে।
মাত্র হচ্ছে ইনেবল করলাম ওয়েটিং রুম, যে ওয়েটিং রুম হচ্ছে ডিসেবল করে দিচ্ছি, অর্থাৎ কারো থাকার কথা না। ওকে আবার ট্রাই করতে বলো যে মিটিং আইডি পাসওয়ার্ড এগুলা দিয়ে। কোন পর্যন্ত ছিলাম? ফার্স্ট সেন্সেশন এর হচ্ছে প্রোটেকশন, ইট হ্যাজ এ ব্যাকটেরিয়াল ইফেক্ট, যেটা বলছে যে ব্যাকটেরিওসিডাল এবং ব্যাকটেরিওস্ট্যাটিক। এবং বাফারিং ক্যাপাসিটি বলতে কি বোঝায় সামিউল? বাফারিং ক্যাপাসিটি বলতে কি বোঝায়? বাফারিং ক্যাপাসিটি বলতে বোঝাচ্ছে নিউট্রালাইজেশন যে অ্যাবিলিটি, অর্থাৎ তুমি অ্যাসিড দাও বাইরে থেকে অথবা অ্যালকালাইন দাও, যেটাই দাও ওর সাথে সাথে কি করবে সেটাকে নিউট্রাল করে ফেলবে, এটাকে বলা হচ্ছে বাফারিং ক্যাপাসিটি। একটু আগে বললাম না যে আমরা যখন কোনো টক খাচ্ছি, কোনো তিতা খাচ্ছি, কোনো মিষ্টি খাচ্ছি, এটা দেওয়ার পরে কি হচ্ছে আমাদের, যখন টক খাই আমাদের সবসময় কি টক, মুখ কি টক হয়ে থাকে? থাকে না। শোনা যায় আমার কথা? আমার এখানে নেটে একটু ঝামেলা করতেছে। There's a sensation of taste, saliva mixed with food and it activate the taste bud. তাহলে কি বলতেছে, খাবারের টেস্ট নিতেও সে হেল্প করে, সেই টেস্ট বার্ড গুলোকে অ্যাক্টিভ করে ফেলে। টেম্পারেচার রেগুলেশন, ইট হেল্প ইন দ্য রেগুলেশন অফ টেম্পারেচার বাই হিট লস মেকানিজম and helps in water balance, এবং it probably plays a role in metabolic process. লাইট তো চেঞ্জ হয় না এখন? দেখা যায়? হচ্ছে গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুস কোথা থেকে সিক্রেশন হবে? স্টোমাক থেকে যেগুলো সিক্রেশন আসে এগুলোকে গ্যাস্ট্রিক জুস বলে। There are 35 million of gastric gland in stomach. There are three types of cells have been described in the gastric gland. তাহলে স্টোমাকে কত গ্ল্যান্ড আছে? 35 মিলিয়ন।
এবং 35 মিলিয়নের মধ্যে কোন কোন সেলগুলোকে ডেসক্রাইব করা হয়েছে সেগুলো হচ্ছে মিউকাস নেক সেল, জিভ সেল এবং প্যারিটাল সেল। মিউকাস নেক সেল এরা কি করবে? মিউকাস প্রোডাকশন করবে। জিভ সেল থেকে পেপসিনোজেন প্রোডিউস হবে এবং প্যারিটাল সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হবে। কম্পোজিশন অফ গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুসে কি কি থাকবে? ওয়াটার, হাইড্রোক্লোরিক অ্যাসিড, মিউসিন, inorganic salt and enzymes like pepsin, renin and gastric lipase. Function of gastric juice. Gastric juice এর কাজ কি? দেখা যায় ফুল স্লাইড? জি ভাই। Function of gastric juice. Pepsin is a proteolytic enzyme which digests protein into polypeptide. তাহলে গ্যাস্ট্রিক জুসের কাজ কি? গ্যাস্ট্রিক জুস মূলত এখানে আছে পেপসিন। পেপসিন আছে কি? প্রোটিওলাইটিক। প্রোটিওলাইটিক বলতে কি বোঝায়? প্রোটিনকে যারা লাইসিস করে তাদেরকে প্রোটিওলাইটিক বলে। প্রোটিওলাইটিক একটা এনজাইম, সেটা কি করতেছে? প্রোটিনকে ডাইজেস্ট করতেছে বা ব্রেকডাউন করে পলিপেপটাইড তৈরি করতেছে। এছাড়া আছে কি? রেনিন। Renin is an enzyme which acts especially upon the casein in milk. মিল্কের প্রোটিনের নাম কি? কেজিন। রেনিন। মিল্কের প্রোটিনের নাম হচ্ছে কেজিন এবং এই কেজিনকে ডাইজেশনে হেল্প করে হচ্ছে রেনিন। তাহলে এখানে বলছে রেনিন is an enzyme which acts especially upon the casein in milk to the formation of curd. তাহলে কার্ড যে দই তৈরি হইতে কি লাগে? রেনিন লাগে। তাহলে কেজিন এবং রেনিন এরা একসাথে বিক্রিয়া করে তৈরি করতেছে প্যারাকেজিন এবং প্যারাকেজিন পরে ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে হচ্ছে ক্যালসিয়াম প্যারাকেজিনেট এবং দুধ যে সাদা হয় সেটা মূলত এই সাবস্টেন্সের কারণে হয়। তাহলে এটা ধরতে পারে যে দুধ কেন সাদা হয়? অনেক সময় ভাইভাতে ধরে কিন্তু এটা। দুধের কালার সাদা কেন? মূলত এই যে ক্যালসিয়াম প্যারাকেজিনেটের কারণে। এটা হচ্ছে লাইফেজ ইনিশিয়েট দ্য ডাইজেশন অফ ফ্যাট ইনটু ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তারপর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাক্ট অ্যাজ এ অ্যান্টিসেপটিক এবং অ্যাক্টিভেট দ্য পেপসিন এবং রেনিন। তাহলে স্টোমাক থেকে কি কি পাচ্ছি আমরা? পেপসিন। পেপসিন হচ্ছে একটা প্রোটিওলাইটিক এনজাইম। রেনিন হচ্ছে মিল্কের কেজিনকে ডাইজেশনে হেল্প করে। লাইফেজ মূলত হচ্ছে ফ্যাটকে ডাইজেশন করে। এছাড়া হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাক্ট করতেছে অ্যান্টিসেপটিক হিসেবে। আবার পেপসিন এবং রেনিন এগুলো আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়া অ্যাক্টিভেট হইতে পারে না। এবার হচ্ছে মিউকাস সার্ভ টু বাফার দ্য স্ট্রং অ্যাসিড and it protect the mucous membrane of the stomach from acid injury. হাইড্রোক্লোরিক অ্যাসিড কি একটা স্ট্রং অ্যাসিড। এটা হচ্ছে আমাদের পেটের মধ্যে সিক্রেশন হচ্ছে। তাহলে পেটের মধ্যে যা কিছু আছে নাড়ি ভুড়ি সবগুলা কি হওয়ার কথা? সবগুলা গলে যাবে। কিন্তু কি করতেছে? মিউকাস সার্ভ করতেছে। মিউকাস সেই স্ট্রং অ্যাসিডকে বাফার করে ফেলতেছে এবং অ্যাসিড ইনজুরি থেকে মিউকাস মেমব্রেনকে প্রোটেক্ট করতেছে। Excretion of toxic substance and heavy metals may take place through gastric juice. এবং গ্যাস্ট্রিক কি হবে? বিভিন্ন টক্সিক মেটালস এবং হেভি ম্যাটেরিয়ালস এগুলা এক্সক্রিট হয়ে বের হয়ে চলে আসবে। এবং রেগুলেশন অফ গ্যাস্ট্রিক জুস সিক্রেশন। গ্যাস্ট্রিক জুস সিক্রেশনের রেগুলেশন কিভাবে হবে? The quantity of gastric juice secretion varies with the type and amount of food ingested. আমরা কি পরিমাণ খাবার খাচ্ছি এবং কি ধরনের খাবার খাচ্ছি তার উপর ভিত্তি করে জুস সেগ্রেশন হবে। ডিপেন্ডিং আপন দ্য অরিজিন অফ দ্য স্টিমুলার, কোথায় স্টিমুলেশন দিচ্ছে তার উপর ভিত্তি করে সিক্রেটরি ফেজকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, যেমন সেফালিক ফেজ, গ্যাস্ট্রিক ফেজ এন্ড ইন্টেস্টিনাল ফেজ। সেফালিক ফেজ কি? দ্য সাইট অর থট অফ ফুড give rise to impulse which are propagated by the vagus nerve to the stomach to result in gastric secretion. আমরা যখন কোনো খাবারের কথা ভাবি বা কোনো খাবার দেখি তখন কি হয়ে যায়? আমাদের জিহ্বায় রস চলে আসে না? মনে করো এক বাম হাতে লবণ আর ডান হাতে এক টুকরা তেঁতুল, এটা ভাবলে জিহ্বায় পানি চলে আসে। তাহলে এই যে ভাবা বা দেখার কারণে যে গ্যাস্ট্রিক এখানে সিক্রেশন হবে। কারণ মুখে যেমন পানি চলে আসতেছে তেমনি ভাবে পেটের ভিতরেও গ্যাস্ট্রিক জুসের সিক্রেশন হবে। এটাকে বলা হচ্ছে সেফালিক ফেজ। এরপর হচ্ছে গ্যাস্ট্রিক ফেজ, when food reaches the stomach
যখন খাবার খাচ্ছে এবং খাবারটা পেটের মধ্যে চলে গেল, the flow of gastric juice becomes very copious. Copious মানে কি প্রচুর পরিমাণে, তখন কি হবে? Gastric juice secretion হবে. The secretion may be mechanical or humoral stimulation. Mechanical বলতে কি বোঝায়? পেটের মধ্যে যে খাবার গেল, স্টোমাক তো একটা মেশিন, তখন কি হবে? মেশিনটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের কার্যক্রম শুরু হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে মেকানিক্যাল। আর একটা হচ্ছে হিউমেরাল স্টিমুলেশন বলতে বোঝায় হিউমেরাল রিলেটেড টু বডি ফ্লুইডস, অর্থাৎ যখন পেটের মধ্যে খাবার গেল তখন যে লিম্ফ্যাটিক সিস্টেমের নাম শুনছো, তখন বিভিন্ন যে লসিকা গ্রন্থি বিভিন্ন রস সিক্রেশন হবে, এটাকে বলা হচ্ছে হিউমেরাল স্টিমুলেশন। ইন মেকানিক্যাল স্টিমুলেশনে কি হবে? দ্য ফুড কামস ইন কন্টাক্ট ডিরেক্টলি উইথ দ্য স্টোমাক, খাবারটা কি হচ্ছে সরাসরি স্টোমাকের সাথে কন্টাক্ট করতেছে, এর ফলে কি হবে? স্মল অ্যামাউন্ট অফ সিক্রেশন, মোস্টলি হচ্ছে মিউকাস আসবে। তারপর ইন হিউমেরাল স্টিমুলেশন দ্য ফুড ইনিশিয়েট ইম্পালস হুইচ রেজাল্ট এ কপিয়াস সিক্রেশন, তাহলে সে ডিরেক্ট সিক্রেশনে কি হচ্ছে? ওখানে কম পরিমাণ আসবে, কিন্তু হিউমেরাল স্টিমুলেশনে এখানে প্রচুর পরিমাণে সিক্রেশন হবে। অন দ্য আদার হ্যান্ড দ্য কেমিক্যাল প্রেজেন্ট ইন দ্য ফুড, খাবারের মধ্যে যে সকল কেমিক্যাল সাবস্টেন্স আছে, they are responsible for the secretion of gastrin from the stomach wall. গ্যাস্ট্রিন কি? গ্যাস্ট্রিন কিন্তু একটা হরমোন, এটা কোনো এনজাইম না। তাহলে এটা হচ্ছে স্টোমাক ওয়াল থেকে আসবে এই হরমোন, which is then absorbed and carried by the blood to the gastric gland. তাহলে এটা কি হবে? অ্যাবজর্ব হয়ে ব্লাড স্ট্রিমে চলে যাবে, সেখান থেকে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে যাবে, গিয়ে কি হবে? এই সেল সিক্রেশন করবে। Food with high protein content causes gastrin to be secreted as a result of high acid gastrin, which is essential for the digestion of protein. তাহলে কি হবে? আমরা যখন অনেক বেশি পরিমাণ প্রোটিন ইনটেক করি, তখন এই গ্যাস্ট্রিন নামক হরমোনটা সিক্রেট হবে, এবং এই হাই অ্যাসিড গ্যাস্ট্রিন কি করবে? প্রোটিন ডাইজেশনে হেল্প করবে। এরপর হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন ক্যান অলসো বি স্টিমুলেটেড বাই অ্যাসিটাইলকোলিন এন্ড হিস্টামিন। তাহলে কি হবে? যে গ্যাস্ট্রিক জুস সিক্রেশন, এটা আরো নির্ভর করতেছে অ্যাসিটাইলকোলিন এবং হিস্টামিন। অ্যাসিটাইলকোলিন কি কেউ জানো? অ্যাসিটাইলকোলিন হচ্ছে একটা নিউরোট্রান্সমিটার। এর কাজ কি? নিউরোট্রান্সমিটারের কাজ হচ্ছে নিউরন থেকে নিউরনে অথবা নিউরন থেকে মাসেল সেলে কি করে? বিভিন্ন ইম্পালস বা বিভিন্ন মেসেজ কি করে? এরা ক্যারি করে বা ট্রান্সফার করে। হিস্টামিন কি? কিছু হইলে আমরা অ্যান্টিহিস্টামিন দিই না? গরু ছাগলের ট্রিটমেন্ট দিতে গেলে একটা অ্যান্টিবায়োটিক দেবে, একটা পেইন কিলার, একটা অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিন কেন দেওয়া হয়? এই হিস্টামিনের আসলে কাজ কি? হিস্টামিন নরমালি হচ্ছে বডিতে থাকে, দে আর রেসপন্সিবল ফর অ্যালার্জিক রিয়াকশন। তাছাড়াও কি আছে? এদের কাজ হচ্ছে গাট ফিজিওলজিতে এরা হেল্প করে, এই জন্য এখানে হিস্টামিনের কথা আসছে। যেমন এখানে বলছে হিস্টামিন কি করে? গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনে হেল্প করে। হিস্টামিন যেমন কি করে? বিভিন্ন অ্যালার্জিক রিয়াকশন, যেমন আমাদের সর্দি, হাঁচি, নাক দিয়ে পানি আসে, এগুলো করে। আবার কি করবে? তারা হচ্ছে গাট ফিজিওলজিতে হেল্প করে, অর্থাৎ ডাইজেশনে হেল্প করে। এজন্য অতিরিক্ত হিস্টামিনের কারণে কি হতে পারে? শুধুমাত্র নাক দিয়ে পানি আসবে না, এরা হচ্ছে ডায়রিয়াও তৈরি করতে পারে। যখন হিস্টামিন বেশি হয়ে যাবে, তখন দেখা যায় যে গাট মর্টালিটি বেড়ে গিয়ে তখন হচ্ছে ডায়রিয়া সৃষ্টি হয়। এরপর হচ্ছে ইন্টেস্টিনাল ফেজ, when the food mass enters into the small intestine give rise to a hormone. তাহলে স্টোমাক থেকে যখন খাবারটা ইন্টেস্টাইনে চলে গেল, তখন কি হবে? মেবি আইডেন্টিক্যাল উইথ গ্যাস্ট্রিন, তাহলে ওখান থেকে একটা হরমোন তৈরি হবে, যেখান থেকে এটা মূলত গ্যাস্ট্রিনের মতোই, এবং সেটা অ্যাক্টিভেট করবে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে। নাম হচ্ছে অ্যান্টারোগ্যাস্ট্রন। Anterogastron is one of the hormone produced by the intestinal wall. তাহলে এর আগে আমরা একটা হরমোনের নাম বলছিলাম গ্যাস্ট্রিন হরমোন, এটা হচ্ছে স্টোমাক ওয়াল থেকে সিক্রেট হয়। আর অ্যান্টারোগ্যাস্ট্রন এটা হচ্ছে ইন্টেস্টিনাল ওয়াল থেকে সিক্রেশন হবে। এটার কাজ কি? রেসপন্স টু দ্য প্রেজেন্স অফ দ্য ফ্যাট,
এটা হচ্ছে ফ্যাটের উপস্থিতিতে এই হরমোনটা আসবে এবং ইনহিবিট করবে গ্যাস্ট্রিক জুস প্রোডাকশন এন্ড আদার মটিলিটি। তাহলে যখন খাবারটা স্টোমাক থেকে ইন্টেস্টাইনে চলে গেল তখন তো আর আমার কি দরকার নাই, কোনো গ্যাস্ট্রিক জুসের দরকার নাই। এই কারণে অ্যান্টারোগ্যাস্ট্রন কি করবে, গ্যাস্ট্রিক জুস প্রোডাকশনকে ইনহিবিট করবে। কি বোঝা যায়? জি ভাই। কোনো রেসপন্স নাই কারো, ঘুমাচ্ছ নাকি সবাই? আমি বলেই যাচ্ছি না ভাই। বলেই যাচ্ছি। মনে হচ্ছে যাচ্ছে আমি ভাই। বলতেছি আমি শুনতেছি। এরপর হচ্ছে সিক্রেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। একটু পরে আমি কোশ্চেন ধরবো সব, তখন দেখা যাবে কে কেমন পারে। এখন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিভাবে সিক্রেট হবে। According to Davenport theory, hydrochloric acid secretion is an active process that take place in the canaliculi of parietal cell and gastric gland. তাহলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে কি থাকে, প্যারিটাল সেল থাকে। এই প্যারিটাল সেলে ক্যানালিকুলি, ক্যানালিকুলি বলতে কি বোঝায়, প্যারিটাল সেল এরকম ভাঁজ হবে, ইনভ্যাজাইনেশন হবে, অর্থাৎ তার যে উপরের যে সেল মেমব্রেন আছে এটা ভিতরে এরকম ঢুকে যাবে, ঢুকে গিয়ে একটা ফোল্ড বা ইনভ্যাজাইনেশন তৈরি হবে। এটাকে মূলত বলা হচ্ছে ক্যানালিকুলি। তাহলে ক্যানালিকুলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড এখান থেকে মূলত সিক্রেশন হয়। ইন দ্য প্যারিটাল সেল the carbon dioxide combine with water to form carbonic acid in the presence of the enzyme carbonic anhydrase. দেখা যাচ্ছে পাশের চিত্র, এটা হচ্ছে প্যারিটাল সেল। এখানে যে একটা স্কোয়ার দেখা যাচ্ছে এটাকে প্যারিটাল সেল। এখানে বাম পাশে আছে ব্লাডের সাইড অর্থাৎ ব্লাড ভেসেল, আর ডান পাশে এখানে আছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের লুমেন সাইড অর্থাৎ স্টোমাক ধরতে পারি বা ইন্টেস্টাইন ধরতে পারি, ইন্টেস্টাইনাল লুমেন। আর এটা হচ্ছে ব্লাড ভেসেল, আর এটা হচ্ছে প্যারিটাল সেল। তো প্যারিটাল সেলের ভিতরে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড এবং পানি, এরা কার উপস্থিতিতে, এনজাইম কার্বনিক অ্যানহাইড্রেজের উপস্থিতিতে কি তৈরি করবে, কার্বনিক অ্যাসিড তৈরি করবে। তারপরে কার্বনিক অ্যাসিড এটা হচ্ছে খুবই দুর্বল একটা অ্যাসিড, সাথে সাথে ভেঙে গিয়ে সে কি করবে, প্রোটন তৈরি করবে অর্থাৎ হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট তৈরি করবে। বাইকার্বনেট তারপরে কি হবে, এটা হচ্ছে ব্লাড স্ট্রিমে চলে যাবে। আর প্রোটন আয়ন কি হবে, এটা চলে যাবে যে প্যারিটাল সেলে কি থাকে, বিভিন্ন চ্যানেল থাকে, যে প্রোটন চ্যানেল বা প্রোটন পাম্প চ্যানেল, এগুলা পাম্প হয়ে কি হয়ে যাবে, যে ইন্টেস্টিনাল লুমেনের ভিতরে চলে যাবে। আবার অন্যদিকে কি হবে, ক্লোরাইড আয়ন এগুলা যেমন ব্লাডের থেকে তো যেটা বলতেছিলাম, তো আমরা পাইছি হাইড্রোজেন আয়ন পাইলাম, এরপর আছে ক্লোরাইড আয়ন, এটা কোথা থেকে আসবে, ব্লাড থেকে আসবে। ব্লাড থেকে এসে এটা হচ্ছে হাইড্রোজেন এবং ক্লোরাইড আয়ন, পরবর্তীতে দুইজনে মিলে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। তো এখানে আমরা পড়লাম in the parietal cell the carbon dioxide combine with water to form carbonic acid in the presence of the enzyme carbonic anhydrase. Then the carbon dioxide no এখানে বলছে কার্বন ডাইঅক্সাইড ড্রাইভ, কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে আসবে, এটা বলছে কার্বন ডাইঅক্সাইড ইজ ড্রাইভ ফ্রম মেটাবলিক অ্যাক্টিভিটিস অফ দ্য সেল। অর্থাৎ প্যারিটাল সেলের মধ্যে অনেক মেটাবলিক অ্যাক্টিভিটিস কার্বন ডাইঅক্সাইড আসবে। So some amount of carbon dioxide is obtained from blood এবং carbonic acid is the most unstable compound and immediately it is split into hydrogen ion এবং bicarbonate ion। তাহলে সাথে সাথে ভেঙে এটা কি করবে, হাইড্রোজেন আয়ন তৈরি করবে, এটা হচ্ছে বাইকার্বনেট আয়ন তৈরি করবে। The hydrogen ion is actively pumped into the canaliculus of parietal cell। তাহলে বিভিন্ন যে চ্যানেল থাকে, চ্যানেলগুলোর মাধ্যমে পাম্পড আউট হয়ে গিয়ে ইন্টেস্টিনাল লুমেনে চলে যাবে। Also similarly, the chloride ion is also pumped into the canaliculus.
actively form sodium chloride of blood. Now the hydrogen ion combine with chloride ion to form হাইড্রোক্লোরিক অ্যাসিড। বোঝা গেছে কিভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে? বলো তো কেমনে? ইন ভেরি শর্ট। দেখে দেখেই বলো কেমনে হবে, তাহলে বুঝবো যে বুঝছো। আসসালামু আলাইকুম ভাই। বুঝলাম। ভাই যখন হাইড্রোজেন বাইকার্বনেট অ্যাসিড ভেঙে হচ্ছে বাইকার্বনেট হচ্ছে প্যারাডাল সেল থেকে বের হলো এবং হচ্ছে ক্লোরাইড আয়ন প্যারাডাল সেলে হচ্ছে ঢুকলো এবং সেল হচ্ছে আগে থেকে হাইড্রোজেন আয়ন হচ্ছে আছে, দুইটা কম্বাইন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড করবে। ঠিক আছে। তারপরে প্যারিটাল সেল থেকে কি হবে? এই সেল সিক্রেশন হবে কোথায়? ইন্টেস্টিনাল ডোমেন। এখন আমরা পড়বো bile, the physiology of bile and digestion. Bile formation and transport. Bile ki? Bile is formed in the liver and it is transported by the hepatic duct from the liver to a point where the hepatic and cystic duct join together and formed the common bile duct, who is open in the intestine. তাহলে এখানে বলতেছে বাইলটা প্রোডাকশন হবে হচ্ছে লিভার থেকে এবং এটা ট্রান্সপোর্ট হবে কিসের মাধ্যমে? লিভার থেকে হেপাটিক ডাক্টের মাধ্যমে। আর গল ব্লাডার থেকে এটা হচ্ছে ট্রান্সপোর্ট হয় কিসের মাধ্যমে? সিস্টিক ডাক্টের মাধ্যমে। তো হেপাটিক ডাক্ট এবং সিস্টিক ডাক্ট এই দুইটা মিলে তৈরি হয় কমন বাইল ডাক্ট এবং এটা কোথায় ওপেন হয়েছে গিয়ে? ইন্টেস্টাইন, অর্থাৎ স্পেসিফিক ভাবে বলতে গেলে স্মল ইন্টেস্টাইনের ডিওডিনামে গিয়ে এটা হচ্ছে ওপেন হয়েছে। দ্য ওপেনিং অফ দ্য কমন বাইল ডাক্ট ইজ গার্ডেড বাই দ্য স্ফিংটার অফ বডি। এবং যেখানে ওপেন হয়েছে সেখানে কি আছে? একটা স্ফিংটার আছে, একটা কপাটিকা আছে, যেটাকে বলা হচ্ছে স্ফিংটার অফ বডি। যদি স্ফিংটার না থাকে তাহলে কি হবে বলো তো? মনে করো বাইল প্রোডাকশন হচ্ছে, সেটা গল ব্লাডারে গিয়ে জমা হতেছে, গল ব্লাডার থেকে সেটা কমন বাইল ডাক্টের মাধ্যমে ইন্টেস্টাইনে চলে আসছে, কিন্তু ইন্টেস্টাইনে কোনো ধরনের কপাট বা স্ফিংটার নাই। সেক্ষেত্রে কি ঘটতে পারে? তাহলে দেখা যাবে যে যা প্রোডাকশন হইতেছে বাইল সবসময় সে কি হচ্ছে? ইন্টেস্টাইনে চলে ইন্টেস্টাইনাল আসতেছে, কোনো সিক্রেশন। ধরনের স্টোরেজে থাকবে না। আবার যেহেতু স্ফিংটার নাই তখন কি হবে? ইন্টেস্টাইনে যে কাইম আছে অর্থাৎ ডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়ালস আছে সেগুলো কি হবে? রিফ্লাক্স হবে, অর্থাৎ উল্টা দিকে তারা হচ্ছে চলে যাবে। তখন কি হবে? রিফ্লাক্স হলে কি হতে পারে? তখন যেহেতু ওখানে প্যানক্রিয়াস আছে উপরের দিকে, প্যানক্রিয়েটাইটিস হবে। হ্যাঁ, লিভার আছে তাহলে হেপাটাইটিস হবে। তারপর ওখানে প্রচুর পরিমাণে পেইন হবে। তাহলে বোঝা গেছে হেপাটিক ডাক্ট কি, সিস্টিক ডাক্ট কি এবং কমন বাইল ডাক্ট, এবং সেটা ওপেন হচ্ছে ইন্টেস্টাইনে গিয়ে। ইন্টেস্টাইনের কোথায়? ডিওডেনামে। এবং সেখানে একটা স্ফিংটার থাকে, সেটার নাম আছে স্ফিংটার অফ বডি। এখন বাইলের প্রপার্টিস কি? বাইল হচ্ছে এর ভলিউম কেমন? পার ডে হচ্ছে 800 থেকে 1200 ml সিক্রেশন হবে। এটা ধরন বা প্রকৃতি হচ্ছে অ্যালকালাইন, পিএইচ আছে 8 থেকে 8.6 এবং স্পেসিফিক গ্র্যাভিটি 1.010 to 1.011। এখন আছে কি দ্বারা গঠিত? বাইল is mostly water, about 97.5%, and solid is 2.5%. সলিড কে আবার দুই ভাগে ভাগ করা হয়, অর্গানিক এবং ইনঅর্গানিক। অর্গানিকের ভিতরে আছে বাইল সল্ট, বাইল পিগমেন্ট, কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারিন। এবং ইনঅর্গানিকের মধ্যে কি আছে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বাইকার্বনেট, বিভিন্ন ধরনের আয়ন থাকে। এখন হচ্ছে বাইলের কাজ কি বলতো? এই যে সারাদিনে 800 থেকে 1200
এমএল যে সিক্রেশন হচ্ছে এর মূলত কাজ কি? প্রথম কাজ হচ্ছে ডাইজেস্টিভ ফাংশন, সে হচ্ছে ডাইজেশনে হেল্প করে বা helps in digestion of fat by emulsification. Emulsification কাকে বলে জানা আছে কারো? ইমালশন কি? কোনো একটা খাদ্য গ্রহণের পরে সেটা হুম, সংকোচন প্রসারণের মাধ্যমে যখন যেভাবে স্টোমাকে পৌঁছায় সেই প্রক্রিয়া। এটা ইমালসিফিকেশন। ইমালশন কি? ইমালশন এটা ইন্টারমিডিয়েটে পড়ে আসছে ইমালশন। বলো হচ্ছিল তো। নট এক্স্যাক্টলি। ইমালশন হচ্ছে কি, যখন তুমি পানির মধ্যে তেল দিবা তখন কি হবে, পানির উপরে তেল ভাসে না? কিন্তু যদি তুমি চাও যে তুমি পানির মধ্যে ওই তেলটা একদম কি করবা, ডিজলভ করে দিবা, অর্থাৎ তখন ওই তেলটা লিকুইড পোর্শন থেকে ছোট ছোট ফ্যাট ড্রপলেটে পরিণত হবে, তখন একদম ফুল এরকম ডিজলভ হয়ে যাবে, এটা হচ্ছে ইমালশন বলে। অর্থাৎ তেল পানির মিশ্রণকে কি বলা, ইমালশন। এগুলোতে ইন্টারমিডিয়েট পড়ে আসছে। তাহলে ইমালসিফিকেশন আছে এই প্রসেস। ফ্যাট তো কি, ফ্যাট মানে তো তেল, কারণ ফ্যাট তো আরো হচ্ছে গলবে না, কোনো সলিউশন তৈরি হবে না, তো ফ্যাট কি হবে, ছোট ছোট এরকম ড্রপলেট তৈরি হবে। এই ড্রপলেট তৈরি করার প্রক্রিয়াটা হচ্ছে ইমালসিফিকেশন, অর্থাৎ ইমালশন করার প্রক্রিয়া, এটাই হচ্ছে ইমালসিফিকেশন। নিউট্রিশনে পড়ছো যে ফ্যাট মিসেল তৈরি হয়। ফ্যাট কিন্তু সরাসরি এরকম অ্যাবজর্ব বা ডাইজেশন হয় না। ফ্যাট প্রথম হচ্ছে ভাঙবে, ফ্যাটি অ্যাসিড তৈরি হবে, ফ্যাটি অ্যাসিড ওখানে কি হবে, স্মল যে ফ্যাট ড্রপলেট যেটাকে বলা হচ্ছে ফ্যাট মিসেল বলে, ওই ফ্যাট মিসেল তারপর স্মল ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব। এগুলো হচ্ছে নিউট্রিশনে পড়বে। এরপর হচ্ছে অ্যাবজর্পটিভ ফাংশন, হচ্ছে হেল্প ইন দ্য অ্যাবজর্পশন অফ ডাইজেস্টিভ ফ্যাট ফ্রম ইন্টেস্টাইন ইনটু ব্লাড. The bile salt combine with fat and make complexes of fat micelle which can be absorbed easily. একটু আগে যেটা বলছি, ফ্যাট সরাসরি অ্যাবজর্ব হবে না, এটা কি করবে, বাইল সল্টের সাথে কম্বাইন করবে, তারপরে কি তৈরি করবে, যে ফ্যাট মিসেল তৈরি করবে, ছোট 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 ফ্যাট ড্রপলেট, তারপরে গিয়ে এটা ইজিলি অবজর্ব হয়ে যাবে। এবার হচ্ছে এক্সক্রিটরি ফাংশন। So bile pigments are the major excretory product of the bile. The other substance excreted in bile are heavy metal, toxin, bacteria, cholesterol, and lecithin. তো বাইলের মেইন ফাংশন এটা, আমাদের বডি কিন্তু বিভিন্ন মেটাবলিক রিঅ্যাকশন হচ্ছে, মেইন হচ্ছে লিভার, তো রান্নাঘর বলা যেতে পারে বডির, ওখানে সবকিছু এরকম তৈরি হচ্ছে, বিভিন্ন টক্সিক ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে যেগুলো বডির জন্য হচ্ছে টক্সিক। হ্যাঁ, ওইগুলো বের করে দেওয়ার কাজই হচ্ছে বাইল। তার হচ্ছে laxative action. Bile salt act as laxative by stimulating peristaltic movement of the intestine. তাহলে স্টোমাক যে এরকম নড়াচড়া করে, এই মুভমেন্টকে কি বলা হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পেরিস্টালটিক মুভমেন্ট বলে। ইন্টেস্টাইনও সেম। তাহলে হচ্ছে ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে। ল্যাক্সেটিভ কি বলতো? কেউ পারবো না ল্যাক্সেটিভ? ল্যাক্সেটিভ যখন ওই যে কনস্টিপেশন হয় তখন কি আমরা আছে ল্যাক্সেটিভ খাই না, যেমন ওই যে অ্যান্টাসিড আছে, ওখানে কি থাকে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তেমনি ভাবে এরকম অ্যানিমেলে যেটা ব্যবহার করা সেটা কি, সাইমেথিকন, নিমেথিকন, এগুলো সবই আছে ল্যাক্সেটিভ, অর্থাৎ এরা স্টুলকে কি করে, নরম করে। অ্যান্টিসেপটিক অ্যাকশন, bile inhibits the growth of certain bacteria in the lumen of intestine by its natural detergent action. তারপর হচ্ছে প্রিভেনশন অফ গলস্টোন ফর্মেশন। বাইল সল্ট প্রিভেন্ট দ্য ফর্মেশন অফ গলস্টোন বাই কিপিং দ্য কোলেস্টেরল এন্ড লেসিথিন ইন সলিউশন। যদি কোলেস্টেরল এবং লেসিথিন এই টক্সিক ম্যাটেরিয়াল গুলো যদি তোমার সলিড ফর্মে চলে আসে, তাহলে এরা কি করবে, বাইল ডাক্ট বা সিস্টিক ডাক্ট এগুলাতে বিভিন্ন ধরনের স্টোন তৈরি করবে, করে ব্লকেজ তৈরি করবে। ব্লকেজ তৈরি হলে কি হবে, তখন কি বাইল ড্রেনেজ হবে?
প্রপারলি ড্রেনেজ হবে না, সেটা গল ব্লাডারে স্টোরড হয়ে থাকবে। এরপর হচ্ছে পিএইচ মেইনটেনেন্স করে, মেইনটেনেন্স অফ পিএইচ and gastrointestinal tract. When I say storage of bile, most of the bile from liver enters the gallbladder where it is stored. It is released from gallbladder into the intestine whenever it requires. তাহলে কি হবে, বাইল প্রোডাকশন হচ্ছে, এটাকে গল ব্লাডারে গিয়ে মজুদ থাকবে এবং ইন্টেস্টাইনে যখন দরকার তখন সে সিক্রেট হবে। So when bile is stored in gallbladder, it undergoes many changes both in quantity and quality. তাহলে কি হবে, যখন সে জমা থাকবে গল ব্লাডারে তার বিভিন্ন ধরনের চেঞ্জ আসবে। এই চেঞ্জ গুলা কি, a large amount of water এবং electrolytes are absorbed, ওয়াটার এবং ইলেকট্রোলাইট গুলো অ্যাবজর্বড হয়ে যাবে, রিজাল্টিং এর ফলে কি হবে, ইন হাই কনসেন্ট্রেশন অফ বাইল সল্ট, বাইল পিগমেন্ট, কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড এবং লেসিথিন। যখন ওয়াটার এবং ইলেকট্রোলাইট গুলো অ্যাবজর্ব হয়ে যাইতেছে তখন কি হবে, অবশ্যই তার কনসেন্ট্রেশন বেড়ে যাবে। বাইলের ভিতরে যে সাবস্টেন্স গুলো আছে, বলছে the pH এবং specific gravity of bile are altered in gallbladder, তখন তার pH এবং specific gravity এটাও চেঞ্জ হয়ে যাবে। Some amount of mucin is added to bile, যখন সে গল ব্লাডারে থাকবে কিছু পরিমাণ মিউসিনও তার সাথে অ্যাড। এখন হচ্ছে রেগুলেশন অফ বাইল ফর্মেশন, বাইল যে ফর্মেশন হতেছে এটা কিভাবে রেগুলেট হয়। The secretion of bile is an active process. The regulation of bile involves, এখানে হচ্ছে দুইটা কাজ হবে। বলছে প্রথম কাজ হচ্ছে the mechanism which control the rate of production in the liver, প্রথম হচ্ছে লিভারে কি পরিমাণ বাইল তৈরি হবে। নাম্বার 2 আছে the means by which gallbladder contract and the sphincter of OD relax, শুধু তো প্রোডাকশন হলেই হবে না, এটা হচ্ছে গল ব্লাডার থেকে আসতে হবে। তো গল ব্লাডার থেকে আসতে হলে কি করতে হবে, গল ব্লাডারটা কন্ট্রাক্ট করবে আর এদিকে যে স্ফিংক্টার অফ ওডি আছে সেটাকে রিল্যাক্স হইতে হবে। ওইদিকে গল ব্লাডার যতই চাপাচাপি করুক না কেন, যদি এই পাশে স্ফিংক্টার অফ ওডি রিল্যাক্স না হয় তাহলে কি হবে না, বাইল আসবে না ইন্টেস্টাইন। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্রোডাকশন অফ লিভারে কিভাবে হবে। দ্য মোস্ট পটেন্ট স্টিমুলাস ফর দ্য প্রোডাকশন অফ বাইল ইজ দ্য বাইল সল্ট। তাহলে বাইল তৈরিতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে বাইল সল্ট। Mostly about 80% of the bile salt which reach the intestine in the bile are reabsorbed. তাহলে বাইলে যে বাইল সল্ট থাকে তার 80% ইন্টেস্টাইনে গিয়ে অ্যাবজর্ব হয়ে যায়, অ্যাবজর্ব হয়ে সে ব্লাড স্ট্রিমে চলে গেল, ব্লাড স্ট্রিম থেকে আবার সে লিভারে চলে আসবে, where they excite further production of bile. তাহলে বাইল ফর্মেশনে কে হেল্প করতেছে, বাইলেরই একটা সাবস্টেন্স বাইল সল্ট। হচ্ছে the contraction of the gallbladder and the relaxation of sphincter of OD are regulated by the hormone cholecystokinin. তাহলে এখানে আমরা কয়টা হরমোন পড়লাম বলতো, স্টোমাকে ওখানে কোন ধরনের হরমোন আসতেছিল, স্টোমাক ওয়াল থেকে গ্যাস্ট্রিন নামক হরমোন, এরপরে ইন্টেস্টিনাল ওয়াল থেকে আসছিল এন্টারোগ্যাস্ট্রন, এরপরে আমরা পড়তেছি যে একটা হরমোন আসবে কোথা থেকে, স্মল ইন্টেস্টাইন থেকে, এটাও আসবে cholecystokinin। এর কাজ কি, এর হচ্ছে গল ব্লাডারকে কন্ট্রাক্ট করবে এবার স্ফিংক্টার অফ ওডিকে রিল্যাক্স করবে। তো এটা স্মল ইন্টেস্টাইন থেকে সিক্রেট হবে ইন রেসপন্স টু দ্য প্রেজেন্স অফ ফ্যাট। দেয়ার ইজ দাস এ সেলফ রেগুলেটিং মেকানিজম, দ্য কাইম ইন দ্য ইন্টেস্টাইন। কাইম কি, কেউ আছো নাকি? ভাই কি তোমরা ঘুমাচ্ছ নাকি, বুঝতেছি না। না ভাই। শুনতেছো, কোনো রেসপন্স নাই, কিছুই না, আমি প্রশ্ন করলেও চুপ থাকো। কাইম কি জানলে বলবা, না জানলে বলবা, তাহলে তো আমিই বলবো। কাইম, কাইম কি, স্টোমাকে গিয়ে তো কি হবে, ফুডটা ডাইজেস্ট হবে, খাবারের ডাইজেস্টে মন্ড, গিয়ে যে, মানে আমরা কোনো কিছু খাইলে হ্যাঁ সেটা যে খাবারের মন্ড, রাইট। আবার লিভার আসতেছে কোথায়, এখানে খাবারটা স্টোমাক থেকে ডাইজেস্ট হয়ে ইন্টেস্টাইনে চলে যাবে। হ্যাঁ স্টোমাক থেকে কোথায় চলে যাবে, ইন্টেস্টাইনে চলে যাবে।
হ্যাঁ, এটা হচ্ছে খাবারের যে মন্ড। তো এটা কি করবে? Also evoke the secretion of cholecystokinin resulting bile formed. The biles are reabsorbed and stimulate copious production of more bile which flow directly to the intestine. তাহলে বোঝা গেছে বাইল কিভাবে ফর্মেশন হবে। এখানে একটা হরমোন দায়ী, নাম হচ্ছে কোলেসিস্টোকাইনিন। এটা স্মল ইন্টেস্টাইন থেকে সিক্রেট হয়। আবার যে ইন্টেস্টাইনের মধ্যে যে কাইম আছে সেও কি করবে? প্রভাব করবে কোলেসিস্টোকাইনিনের সিক্রেশনে। তারপর হচ্ছে বাইল ফর্মেশন হবে। So after digestion is complete, the intestine is emptied, the sphincter closes, and no bile is absorbed. যখন ডাইজেশন কমপ্লিট হয়ে গেল, কাজ শেষ, তখন কি হয়ে যাবে? ইন্টেস্টাইনটা ফাঁকা হয়ে যাবে, তারপরে স্ফিংটার ক্লোজ হয়ে যাবে, আর ওখানে কোনো ধরনের বাইল অ্যাবজর্ব হবে না, বাইল প্রোডাকশনও স্লো হয়ে যাবে এবং গল ব্লাডার আস্তে আস্তে ফুল হইতে থাকবে। আবার যখন আমরা খাবার খাবো তখন আবার ওই গল ব্লাডার থেকে বাইল আসবে এবং সে ডাইজেশনে হেল্প করবে। And it's the regulation of intestinal juice secretion. Intestinal juice secretion কিভাবে রেগুলেশন হবে? The secretion of intestinal juice is regulated by both the nervous system এবং hormonal mechanism. হচ্ছে নার্ভাস রেগুলেশন কিভাবে হবে? এখন আছে নার্ভাস সিস্টেমে দুই ধরনের নার্ভ থাকে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। তো যখন স্টিমুলেশন অফ প্যারাসিম্প্যাথেটিক নার্ভে যখন স্টিমুলেশন হবে তখন সে কি করবে? ভ্যাসোডাইলেশন করবে, অর্থাৎ ব্লাড ভেসেল ডাইলেট করে ফেলবে এবং দ্য ইনক্রিজ দ্য সিক্রেশন অফ স্টিমুলেশন অফ সিম্প্যাথেটিক নার্ভ কজ ভ্যাসোকনস্ট্রিকশন। যখন সিম্প্যাথেটিক নার্ভকে স্টিমুলেশন দেওয়া হবে তখন কি হবে? ভ্যাসোকনস্ট্রিকশন হবে, অর্থাৎ ভেসেল গুলা কি হবে? কন্ট্রাকশন হবে এবং ডিক্রিজ দ্য সিক্রেশন অফ সাক্কাস এন্টারিকাস। সাক্কাস এন্টারিকাস বলতে বোঝা যাচ্ছে intestinal juice. The alternative name of intestinal juice is Saccus entericus. When chyme enters the small intestine, the mucosa is stimulated and secretion occur due to local nervous reflex. তাহলে এটা both কি হবে? লোকাল হবে আবার সিস্টেমিক হবে। যখন খাবারটা ইন্টেস্টাইনে আসবে তখন হচ্ছে একটা রিফ্লেক্স দিবে, আবার নার্ভাস সিস্টেমে দুই ধরনের নার্ভ থাকে, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, এটা ভ্যাসোডাইলেশন করে। ভ্যাসোডাইলেশন হলে কি হবে? সিক্রেশন বেড়ে যাবে। আর যখন সিম্প্যাথেটিক নার্ভের স্টিমুলেশন হবে তখন ভ্যাসোকনস্ট্রিকশন হবে। ভ্যাসোকনস্ট্রিকশন হলে কি হবে? সিক্রেশন কমে যাবে। এরপর হচ্ছে হরমোনাল রেগুলেশন কিভাবে হবে? when the chyme enters into a small intestine, the intestinal mucosa secrete enterocrinin, secretin and cholecystokinin, which promote the secretion of intestinal juice by stimulating the intestinal gland. হরমোনাল রেগুলেশন এখানে তিন ধরনের হরমোন সিক্রেট হচ্ছে, এটা হচ্ছে এন্টেরোকাইনিন, সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন। এই তিনটা মিলে কি করবে? ইন্টেস্টিনাল গ্ল্যান্ড থেকে ইন্টেস্টিনাল জুস সিক্রেশন করতে প্রমোট করবে। এটা হচ্ছে বাইল পিগমেন্ট। বাইল পিগমেন্ট এটা হচ্ছে বাইলের একটা সাবস্টেন্স। বাইল পিগমেন্টস আর এক্সক্রিটরি প্রোডাক্ট ইন বাইল। Bilirubin and biliverdin are the two bile pigments. The bile pigments are formed during the breakdown of hemoglobin, which is released from the destroyed RBC in the reticuloendothelial system. তাহলে বাইল পিগমেন্ট হচ্ছে বাইলের একটা এক্সক্রিটরি প্রোডাক্ট। এটা মূলত কি কি? বিলিরুবিন এবং বিলিভার্ডিন। এবং এই বাইল পিগমেন্ট অর্থাৎ বিলিরুবিন এবং বিলিভার্ডিন কখন তৈরি হবে? যখন হিমোগ্লোবিন ভাঙবে তখন হচ্ছে এটা তৈরি হবে। Also, which is released from the destroyed. হিমোগ্লোবিন কোথা থেকে আসবে? যখন আরবিসি ভাঙবে তখন হচ্ছে হিমোগ্লোবিন আসবে। হিমোগ্লোবিন ভাঙলে কি আসবে? বাইল পিগমেন্ট আসবে। এখন বলো আরবিসি কেন ভাঙবে? বডিতে আরবিসি ভাঙে কেন? ডিস্ট্রয় হয়ে কেন? বলো। কেউ জানে না?
বলতো এই যে আরবিসি যে বডিতে ভাঙে এটা নর্মাল নাকি অ্যাবনর্মাল? ভাই এটা নর্মাল, নর্মাল যেহেতু 120 কেন? দিন পর পর আরবিসি তৈরি হয় সেই জন্য। হ্যাঁ রাইট, 120 দিন হচ্ছে তার লাইফ সাইকেল। 120 দিন যখন হয়ে যাবে তাহলে কি হবে, ওল্ড এবং যখন ড্যামেজড যে আরবিসি গুলো আছে সেগুলা কোথায় ভাঙে বলতো আরবিসি? লিভারে। লিভার? লিভার না, প্যানক্রিয়াসে ভাঙে। সিস্টেম and consist of monocyte, macrophage, Kupffer cell. হ্যাঁ, এগুলা কি করে ফ্যাগোসাইটোসিসে হেল্প করে। The hemoglobin is broken into হিম এবং গ্লোবিন। এখন ফাংশন অফ স্টোমাকের কাজ কি? ও বাইল পিগমেন্টের কাজ কি বলতো? বাইল পিগমেন্ট বাইল পিগমেন্ট কি করে, এই যে বিলিরুবিন, বিলিভার্ডিন, এগুলোর কারণে কি হবে, প্রস্রাব পায়খানার কালার কিন্তু এই বিলিরুবিন বিলিভার্ডিনের কারণে হয়। যখন ওই যে ফুড পার্টিকেল কাইম এই বিলিরুবিনের সাথে মিক্স হবে তখন কি তৈরি হয়, ইউরোবিলিন বা ইউরোবিলিনোজেন। যখন হচ্ছে ইউরোবিলিনোজেনের সাথে মিক্স হয় তখন কিন্তু স্টোল কালার কেমন হয়, গ্রিন কালার হয়। তার হচ্ছে ফাংশন অফ স্টোমাক। স্টোমাকের কাজ কি? Storage function was that the food is stored in the stomach for a long period, that is for 3 to 4 hours, and emptied into the intestine slowly. The slow emptying of stomach provides enough time for proper digestion and absorption of food substance in the small intestine. As a formation of chyme, the peristaltic movement of the stomach mix the blood with gastric juice and convert it into the semi-solid material known as chyme বা মন্ড, যেটা এবার হচ্ছে ডাইজেস্টিভ ফাংশন, অবশ্যই সেই ডাইজেশন হেল্প করবে। প্রোটেক্টিভ ফাংশন, ফুড পার্টিকেলস বা স্টোমাকের ভিতরে যা আছে সবগুলোকে কি করে প্রোটেকশন করবে। যদি প্রোটেকশন না করে ওরা যে কি আছে পেরিটোনিয়াল ক্যাভিটি আছে সেটার ভিতরে খাবার ছড়াই যাবে, তখন কি হবে, সেগুলো টক্সিক ম্যাটেরিয়াল হিসেবে বডি ইন্ডিকেট করবে। এরপর হচ্ছে হেমোপয়েটিক ফাংশন, ইট হেল্পস টু অ্যাবজর্পশন অফ ভিটামিন B12 which is an important maturation factor for erythropoiesis. তাহলে হেমোপয়েটিক ফাংশন কি করে, এটা হচ্ছে ব্লাড তৈরিতেও কি করে, হেল্প করে, যেহেতু ভিটামিন B12 অ্যাবজর্পশনে সে হেল্প করে। এরপর হচ্ছে এক্সক্রিটরি ফাংশন, many substances like toxin, alkaloid and metals are excreted through gastric juice. গ্যাস্ট্রিক জুস কোথা থেকে আসে? হুম? হুম, কোথা থেকে আসে? স্টোমাক থেকে আসে। এখন হচ্ছে স্টোমাক লিভারের থেকে কাজ আসে। কি বডিতে? বলছে liver is the organ when maximum metabolic reaction are carried out. It plays an important role in metabolism. Many substances like glucose or glycogen, amino acid, iron, folic acid, vitamin A, B12 and D are stored in liver. Liver produces glucose by gluconeogenesis. It synthesizes all the plasma protein and other proteins such as clotting factor, complement factor. তারপর liver secrete bile which contain bile salt, bile pigment, cholesterol, fatty acid এবং lecithin. লিভার এক্সক্রিট করে কোলেস্টেরল, বাইল পিগমেন্ট, হেভি মেটাল, টক্সিন, ব্যাকটেরিয়া, ভাইরাস। Enormous amount of heat is produced in liver because of the metabolic reaction. লিভারে যেহেতু মেটাবলিক রিয়াকশন হয় ওখান থেকে প্রচুর পরিমাণে হিট আসে। এই হিট কেন দরকার বডিতে? বডিতে হিট কেন দরকার?
না যায় আমার কথা? হ্যালো? জি ভাই, শোনা যাচ্ছে। হুম, বলো যে মেটাবলিক রিঅ্যাকশনের মাধ্যমে যে হিট আসতেছে বা হিট প্রোডাকশন হচ্ছে এগুলো কেন দরকার বডিতে? ভাই, বডিকে গরম রাখার জন্য, মানে বডির যে স্বাভাবিক টেম্পারেচার আছে ওইটা ঠিক রাখার জন্য। হুম, রাইট। টেম্পারেচার রেগুলেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। বডি যদি ঠান্ডা হয়ে যায় তাহলে তো মারাই যাবো, কোনো কাজ কাম চলবে না। হিট মানেই এনার্জি। In fetus, liver produces the blood cell and it is stored vitamin B12, which are essential for erythropoiesis. Also, liver catabolizes the hormones such as growth hormone, insulin, glucagon, and estrogen. Particular cell, known as a Kupffer cell, the liver play an important role in the defense. Also, jaundice or icterus. Jaundice এর আরেক নাম medical term আছে icterus. Is a condition categorized by yellow coloration of the skin, mucous membrane, and এখানে কি আছে টিস্যু নাকি? And appear tissue due to increased bilirubin level in blood. The normal serum bilirubin level is 0.5 থেকে 1.5 milligram per deciliter. এবং জন্ডিস কখন হবে? যখন এটা 2 মিলিগ্রাম পার ডেসিলিটার অতিক্রম করবে, তখনই হচ্ছে বডিতে কি হবে? জন্ডিস বা ইকটারাস হবে। জন্ডিসকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে প্রিহেপাটিক or hemolytic jaundice. Hemolytic jaundice is the type of jaundice that occurs because of excessive destruction of RBC resulting in increased blood level of free bilirubin. যখন আরবিসি প্রচুর পরিমাণে আরবিসি ভাঙতেছে, যেটা নরমালের থেকে অনেক বেশি আরবিসি ভাঙতেছে, মানে কি হিমোলাইসিস হচ্ছে। হেমোলাইসিস, ব্লাড ভেঙে যাচ্ছে, তখন কি হবে? বডিতে ব্লাডের পরিমাণ কমে যাবে এবং বিলিরুবিনের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে। In this condition, the function of liver is normal, but the quantity of bilirubin increases enormously and it accumulates in the blood, resulting in jaundice. তাহলে বোঝা গেছে, যখন বডিতে প্রচুর পরিমাণে আরবিসি ভাঙবে তখন কি হবে? লিভার নরমালি ফাংশন করবে, কিন্তু যে বিলিরুবিন তৈরি হচ্ছে সে কি করবে? জন্ডিস তৈরি করবে। এজন্য এটাকে বলা আছে হিমোলাইটিক জন্ডিস। এরপর হচ্ছে হেপাটিক বা হেপাটোসেলুলার অথবা cholestatic jaundice. So this is the type of jaundice that occur due to the damage of hepatic cell. Hepatic cell কাকে বলে? এখানে সেল হয়ে গেছে, হবে কিন্তু সেলস। হেপাটিক সেলস, লিভার সেলকে বলা আছে হেপাটিক সেল। As a result, the conjugated bilirubin from the liver cannot be excreted and it returns to blood. যখন লিভার সেলই নষ্ট হয়ে যাচ্ছে বা ড্যামেজ হয়ে যাচ্ছে, তখন সে কি করতে পারতেছে না? বিলিরুবিনকে এক্সক্রিট করতে পারতেছে না। তখন ওই বিলিরুবিন লিভারে থেকে যাচ্ছে এবং সে ব্লাডে চলে যাইতেছে। এই কারণে কি হচ্ছে? জন্ডিস ফর্ম হচ্ছে। কি কি কারণে হইতে পারে? লিভার সিরোসিস। লিভার সেল কখন হচ্ছে ড্যামেজ হবে? যখন লিভারেরই সমস্যা হবে, অর্থাৎ লিভার সিরোসিস হবে, হেপাটাইটিস হচ্ছে, প্রাইমারি বাইলিয়ারি সিরোসিস হবে, অ্যালকোহলিক হেপাটাইটিস, লিভার ক্যান্সার, অথবা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন হচ্ছে লেপ্টোস্পাইরোসিস এর কারণেও এই হেপাটিক জন্ডিস হতে পারে। এবার হচ্ছে পোস্ট হেপাটিক জন্ডিস অথবা অবস্ট্রাকটিভ জন্ডিস। এর নাম থেকেই বোঝা যাচ্ছে অবস্ট্রাকশনের কারণে হবে। So when bilirubin cannot be drained properly into the bile duct or digestive tract due to blockage. যখন বাইল ডাক্টে অথবা যে হেপাটিক ডাক্ট বা সিস্টিক ডাক্ট যাই বলি না কেন, ওখানে যদি কোনো ধরনের ব্লকেজ তৈরি হয়, তখন কি হবে? না, বিলিরুবিন প্রপারলি ড্রেইন হবে না, তখন কি হবে? অবস্ট্রাকটিভ জন্ডিস তৈরি হবে। যেমন এখানে গল স্টেশন আছে, গল স্টোন, যদি আছে স্টোন তৈরি হয় সেক্ষেত্রে হতে পারে। যদি ক্যান্সার হয়, প্যানক্রিয়াটিক ক্যান্সার, প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিস মানে কি? ইনফ্লামেশন অফ প্যানক্রিয়াস। কোনো শব্দে শেষে টিস থাকলে সেটাকে বলা হয় ইনফ্লামেশন। হচ্ছে বাইলিয়ারি অ্যাট্রেসিয়া। বাইলিয়ারি অ্যাট্রেসিয়া বলতে কি বোঝায়? অ্যাট্রেসিয়া মানে কোনো অর্গান তার নরমাল সাইজ থেকে যখন ছোট হয়ে যায় তখন সেটাকে অ্যাট্রেসিয়া বলে। বাইল ডাক্টের ক্যান্সারের কারণে হতে পারে।
এখন হচ্ছে রেগুলেশন অফ ফুড ইনটেক। সো হোয়াই উই টেক ফুড, আমরা খাবার খাই কেন? ভাই শরীরকে এনার্জি দেওয়ার জন্য, শক্তি দেওয়ার জন্য। শক্তি দেওয়ার জন্য। আর আর হলো শক্তি দেওয়ার জন্যই খাই। নিউট্রিশন দেওয়ার জন্য, নিউট্রিশন বা শক্তি মানেই তো নিউট্রিশন, নিউট্রিয়েন্ট, কার্বোহাইড্রেট মানে এনার্জি। আমরা খাবার খাই কিসের জন্য? ফর দ্য সাপ্লাই অফ এনার্জি, ফর দ্য প্রোডাকশন অফ হিট, ফর দ্য গ্রোথ অফ বডি, রিপেয়ার অফ দ্য বডি, প্রোটেকশন ফ্রম ভেরিয়াস ডিজিজ এন্ড ওভারঅল ফাংশন অফ দ্য বডি অর্গানস। এখন এই ফুড ইনটেক কিভাবে রেগুলেট হয়? বলছে দ্য ইনটেক অফ ফুড মাস্ট বি কোরিলেটেড উইথ এনার্জি ইউটিলাইজেশন। কি পরিমাণ এনার্জি লাগবে তার উপর ভিত্তি করে ফুড খাওয়া উচিত, কিন্তু অনেকে আমরা এটা করি না, এজন্য আমাদের পেট বেড়ে যায়। যে পরিমাণ এনার্জি দরকার তার থেকে বেশি খেয়ে ফেলি, অথবা এনার্জি নিয়ে সেটাকে আমরা ইউটিলাইজ করি না। The animal simply ate a larger volume, thereby keeping calorie intake the same as it had been on the previous animal diet. So animal মূলত এরা খুবই বেশি খায়, কিন্তু এরা কি ক্যালোরি কিন্তু সেম রাখে। যতই খাবার দাও না কেন, ওর ক্যালোরি যদি ফুলফিল হয়ে যায় তখন সে আর ওটা খাবে না। People of normal weight report hunger during the period several hours after eating. যারা আছে নরমাল ওয়েট তারা কি ক্ষুধা অনুভব করে কখন? খাওয়ার কয়েক ঘন্টা পরে, when the stomach undergo periodic contraction, তখন তাদের পেট হয়ে যায় কন্ট্রাক্ট হয়ে যায়, অর্থাৎ ছোট হয়ে যায়। বলছে a simple experiment in which normal and obese subjects were permitted free access to crackers. বলছে একটা জরিপ করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে, যেখানে একজন সুস্থ স্বাভাবিক নরমাল ওয়েট আর একটা হচ্ছে ওবেস, যারা স্থূলতা আছে, তাদেরকে ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়েছে, যত তোমরা খেয়ে পারো ক্র্যাকার্স, অর্থাৎ চিপস বা বিস্কুট জাতীয়। showed that the obese individual ate as many crackers when his stomach was full and as well as it was empty. যখন আছে ওবেস অর্থাৎ যারা হচ্ছে মোটু, এরা কি করতেছে, তাদের পেট ভরা থাকলেও কি আর তাদের পেট খালি থাকলেও কি এরা সবসময় হচ্ছে বেশি খায়। In contrast, the normal person ate significantly fewer when his stomach was full. কিন্তু যারা আছে নরমাল ওয়েটে যারা আছে তারা কি করতেছে, যাদের স্টোমাক পেট ভরে যাওয়ার ফলে, অর্থাৎ খাবার খাওয়ার পরে তুমি তাকে অফার করো না কেন সে বেশি খাইতে পারে না, কিন্তু যারা একটা স্থূলতা আছে ওদেরকে হচ্ছে তুমি প্রথমে খাওয়াবা, পেট ভরে খাবে, তারপরে যত বেশি ক্রেকার্স দেবা, ফুড দেখলেই তারা খাইতে চাইবে। বলছে this suggests that the food intake of obese is controlled by the external factor rather than internal factor. তাহলে হচ্ছে যারা দেখবা মোটা, এদের হচ্ছে খাওয়ার প্রবণতা অনেক বেশি। এটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর না, এটা হচ্ছে একটা এক্সটার্নাল ফ্যাক্টর, অর্থাৎ খাবার দেখলেই তাদের খাইতে মন চায়। The role of a stomach, the sensation of hunger contraction and body weight regulation is not impaired after the stomach is removed. বলতেছে বডি থেকে যদি স্টমাক রিমুভ করে ফেলা হয় তাহলে কি হবে, এই হাঙ্গার কন্ট্রাকশন এবং বডি ওয়েট রেগুলেশন এগুলো কি হবে না, ইম্পেয়ার্ড হবে না। Hunger contraction probably contributes to the gross sensation of hunger and to the general drive for food. স্টমাকের কারণে হয় না, কারণ আমাদের ক্ষুধা লাগে, এটা পুরো আছে নার্ভাস সিস্টেম। একটু পরে আমরা এটা দেখব, যখন ব্লাডে গ্লুকোজের পরিমাণ কমে যায় তখন এটা ইম্পালস দেয় নার্ভাস সিস্টেমে, তখন সেখান থেকে যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভ আছে বা হাইপোথ্যালামাস আছে, হাইপোথ্যালামাসের দুই ধরনের সেন্টার থাকে, যেটাকে ফিডিং সেন্টার, স্যাটাইটি সেন্টার, সেগুলো স্টিমুলেশনের কারণে আমাদের ক্ষুধা লাগে বা খাওয়ার পরে পেট ভরে গেলে আমাদের তৃপ্তি চলে আসে। এগুলা মূলত স্টোমাকের উপর নির্ভর করে না। এজন্য বলতেছে স্টোমাক যদি আমরা কেটেও ফেলে দিই তাও আমাদের এটা খিদা লাগবে। That's the role of blood glucose. So blood sugar level is directly influence the hunger contraction. When the level is low, hunger contraction are vigorous and elevation of blood sugar level suppress. The concept has been developed that the sensitive cells in the medial nuclei are glucoreceptor, and thus there is a typical feedback mechanism in the regulation of food intake. তাহলে যখন হচ্ছে আমাদের ক্ষুধা লাগতেছে তখন হচ্ছে ব্লাডে গ্লুকোজের পরিমাণ কমে যাচ্ছে এবং এটা কি করতেছে, ইম্পালস দিচ্ছে মিডল নিউক্লিয়াই গ্লুকোরিসেপ্টরকে, সেখান থেকে আমাদের কি হচ্ছে ফুড ইনটেক করতে হবে, অর্থাৎ খিদা লাগতেছে এই অনুভবটা আসবে। এখন হচ্ছে মেইন হচ্ছে রোল অফ হাইপোথ্যালামাস, এটা কন্ট্রোল হবে একদম ব্রেইন থেকে। তো হাইপোথ্যালামাসের দুইটা সেন্টার আছে, এটা আছে ফিডিং সেন্টার আর এটা আছে স্যাটাইটি সেন্টার। The feeding center is the lateral hypothalamic nucleus
In experimental condition, the stimulation of the center in animals lead to uncontrolled hunger. যখন হচ্ছে এই সেন্টারকে স্টিমুলেশন দেওয়া হবে তখন এটা প্রচুর পরিমাণে খিদা লাগবে এবং ইনক্রিজড ফুড ইনটেক, যেটাকে বলা হচ্ছে হাইপারফেজিয়া। ফেজিয়া মিন্স ইট এন্ড হাইপার মানে খুব বেশি ইনক্রিজ, and resulting in obesity. The destruction of feeding center leads to loss of appetite, and say anorexia, ক্ষুধামন্দা হবে, and the animal refuse to take food. Normally, feeding center is always active time. That means it has the tendency to induce food intake overload. তাহলে যদি ফিডিং সেন্টার এরকম ইনঅ্যাক্টিভ থাকে তখন কিন্তু আমাদের খাইতে মন চাইবে না। যারা দেখবো যে অনেক শুকনা পাতলা এদের আছে ফিডিং সেন্টারের সমস্যা আছে, এদের খাবার দেখলে বমি আসে, বলছে ক্ষুধামন্দা, খাইতে মন চায় না। হেপাটিক ডাক আর সিস্টিক ডাকটা যদি আবার বলতেন একটু। হ্যাঁ, হেপাটিক ডাক্ট হচ্ছে বাইল হচ্ছে লিভার প্রোডাকশন হইলো, এখন লিভার থেকে এটা তো আসতে হবে, তো লিভার থেকে যে ডাক্টের মাধ্যমে আসতেছে সেটাকে বলা হচ্ছে হেপাটিক ডাক্ট। আর গল ব্লাডারে তো এটা আছে স্টোর হয়, তো স্টোর এখানে গল ব্লাডার থেকে সেটা ইন্টেস্টাইনে আসবে, যে ডাক্টের মাধ্যমে আসবে সেটা হচ্ছে কি বলা হয় সিস্টিক ডাক্ট। এবং এই বাইল ডাক্ট এবং কি বললাম হেপাটিক ডাক্ট এবং সিস্টিক ডাক্ট এই দুইটা মিলেই তৈরি আছে কমন বাইল ডাক্ট। বুঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। আর কেউ? ঠিক আছে, আমি প্রশ্ন করি তাহলে আপনি। নোমান আছে? নোমান? জি, আসসালামু আলাইকুম ভাই, আসছি। বুঝলাম। নোমান বলো, অ্যান্টোরোগ্যাস্ট্রন কোথা থেকে সিক্রেট হয়? ভাই ইন্টেস্টাইন থেকে। ইন্টেস্টাইন কোথায়? ইন্টেস্টিনাল ওয়াল থেকে। জি ভাই, ইন্টেস্টাইন। বৃষ্টি আছে? জি ভাই। বৃষ্টি বলো, গ্যাস্ট্রিন কোথা থেকে আসে? গ্যাস্ট্রিক মিউকোসা থেকে। গ্যাস্ট্রিক মিউকোসা। পূজা বলো, হাইড্রোক্লোরিক অ্যাসিড কিভাবে সিক্রেশন হয়? কোথা থেকে আসে হাইড্রোক্লোরিক অ্যাসিড? প্যারাইটাল গ্ল্যান্ড থেকে, প্যারাইটাল গ্রন্থি থেকে। প্যারিটাল গ্রন্থি না, প্যারিটাল হচ্ছে সেল। ও জি ভাই, প্যারাইটাল সেল থেকে। বুঝছো তো তোমরা পড়া? জি ভাই। না বুঝলে বলবো, আদৌ বুঝতেছো কিনা বুঝতেছি না। নোমান? জি ভাই। নাসিম? নাসিম আছে? নাসিম? জি স্যার, জি ভাই। শফিউল? জি ভাই। রাব্বি?
জি ভাই আইডি 5 রাব্বি। হুম। দেখিমনি জারিন। জারিন আছে? জারিন আজকে অ্যাবসেন্ট। আসসালামু আলাইকুম জি ভাই। নওয়াজ। ভাই আইডি জারিন 17। জি ভাই প্রেজেন্ট। জারিন আছে জারিন? জি ভাই প্রেজেন্ট আছে। আচ্ছা। জুবায়ের, জি ভাই আছি। পূজা, জি ভাই। সামিউল, রাকিউল, রাকিবুল অ্যাবসেন্ট। রাকিবুল, জি ভাই আছি। রাকিবুলের পরে আছে তুলি, প্রেজেন্ট ভাই। ফাহাদ, প্রেজেন্ট ভাই। শাহাদাত, জি ভাই আছি। জহিরুল, জি ভাই আছি। ইয়ামিন, ইয়ামিন আছে? অ্যাবসেন্ট। শিহাব, শিহাব তো অ্যাক্সিডেন্ট হয়েছে না? জি ভাই। সিয়াম, সিয়াম আছে নাকি? জি ভাই। তিশা, জি স্যার আছি। মুসাদ্দেক, প্রেজেন্ট ভাই। বর্ষা। জি ভাই আছি। এ বর্ষা তুমি কালকে ছিলা? আমি এগুলো কালকে ডাকি না, আমি ভাবছি ফার্স্ট পেজ, পরে দেখি না 37 থেকে 43 সেকেন্ড পেজে আছে। ছিলাম ভাই। ঠিক আছে। বেলাল, জি ভাই। কালকে ছিলা? জি ভাই ছিলাম। আশরাফুল, জি ভাই আছে। কালকে ছিল আশরাফুল? জি ভাই কালকে ছিলাম। লুৎফর, লুৎফর কালকে ছিলা? কি ব্যাপার, সবাই আছে দেখতেছে, হ্যাঁ? ভাই কিন্তু ক্লাসে তো সবাইকে দেখি না আমি, অ্যাবসেন্ট কয়জন? 2 3 4, আজকে 4 জন অ্যাবসেন্ট। ভাই বলো। আসসালামু আলাইকুম ভাই। আইডি 5। ভাই আমার আসসালামু আলাইকুম ভাই। ফলো দেওয়া হয়নি। আসসালাম। আইডি 5 নিচে সবাই নাই। ভাই হ্যাঁ 5 গতকাল দিছি, আমিও 5 ছিলাম দিছি। আইডি 37। আইডি 7, ভাই হ্যাঁ আইডি গতকাল 15। সবাইকে দেওয়া হয়েছে, শুধুমাত্র জারিন অ্যাবসেন্ট ছিল। ভাই আইডি 15। এখন কতজন আছে দেখি। রানা, রানা আইডি কত? ভাই আইডি 15 দেওয়া হয়নি। আচ্ছা আসসালামু ইয়ামিন, আলাইকুম ভাই। আসলে এখানে দেখছি যে রাকিবুল আছে। জি ভাই। হুম, রাকিবুল। ক্লাসের সময় তো তোমরা তো এতজন ছিল না, ছিল সবাই? তখন তো 19 জন 18 জন দেখছি। ভাই পরে জয়েন করছিল অনেকে। হুম, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই।